নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিন্তু ভীষণ ব্যস্ত, আর এই ব্যস্ততার মধ্যেই কিন্তু আমাদের অনেকটা সময় বাড়ির বাইরে কাটাতে হয় এবং তার সঙ্গে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু অনেকটা পরিমাণে বাইরেই করতে হচ্ছে। 8 থেকে 80 আজকে আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটাচ্ছি এবং তার জন্য যে খাওয়া দাওয়াগুলো আমাদের খেতে হচ্ছে সেগুলো কিন্তু ভীষণই স্পাইসি জাঙ্ক ফুড কিন্তু আমরা ডিপেন্ডেবল হয়ে পড়ছি, যাতে অল্প সময় খুব চটকদার খাবারই আমাদের পেট ভর্তি করতে পারে। কিন্তু এই যে সবসময় আমরা স্পাইসি ফুডগুলো খাচ্ছি কিংবা জাঙ্ক ফুডগুলো খাচ্ছি যাতে আমাদের পেটটা অন্তত ভরে থাকে, এই খাবারগুলো কনজিউম করতে করতে আমরা কিন্তু বুঝতেই পারছি না আমরা নিজেদের শরীরটাকে কখন রোগের বাসা বানিয়ে ফেলছি এবং তার জন্য আমাদের কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। মাঝে মধ্যে কি করছি, তার জন্য আমরা হয়তো আজকে লিভারের প্রবলেম হচ্ছে কিংবা একটা গ্যাসের প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু একটা মেডিসিন কনজিউম করে নিলাম, কিন্তু এই যে ব্যথাটা আপনার কেন হচ্ছে, কি কারণে হচ্ছে আপনি তো বুঝে উঠতে পারছেন না। আপনি তো এটা কনজিউম করে নিলেন, ব্যাস বললেন আজকের মতন ঠিক আছে, পরের দিন দেখা যাবে, কিন্তু এইটা যখন বাড়তে বাড়তে লার্জ স্কেলে একটা ভীষণ বড় আকার ধারণ করে তখন আমাদের শারীরিক অবস্থা সত্যি সত্যি কিন্তু অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে। এই যে এতগুলো ব্যাপার আমাদের মধ্যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কিংবা কি করলে আমরা একটু পরবর্তী জীবনটা সুস্থতার মধ্যে কাটাতে পারবো, এই যে এতগুলো কথা যিনি আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন, তিনি হচ্ছেন এনপি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবু এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খা। স্যারকে অনেক স্বাগত এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণভাবে বাইরের খাবারের উপর ডিপেন্ডেবল, যারা ওয়ার্কিং আছে, ওয়ার্কিং বললেও খুব ভুল হবে, যারা স্কুল স্টুডেন্ট কিংবা পড়ুয়া রয়েছে তাদের তো অনেকটা টাইম বাইরে থাকতে হচ্ছে, তো তার ফলে বাইরে যে সকল স্পাইসি খাবার কিংবা জাঙ্ক ফুড আছে সেগুলো কনজিউম করতে করতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিভার কিংবা কিডনির সমস্যাজনিত বেশি দেখা যাচ্ছে কিংবা লার্জ স্কেলে এনলার্জ হয়ে যাচ্ছে, তো এইটা যদি একটু দর্শকদেরকে খুলে বলেন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের এখন দৈনন্দিন লাইফে যে সমস্যাগুলো আমাদের অ্যাকচুয়ালি আসছে, তো সেটা নিয়ে আজকে কথা বলছি আমি। তো ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে, ধরুন আপনি বাইরে খাওয়া দাওয়া করছেন বা যাই করছেন, এখন আপনার খাওয়া দাওয়ার কোনো টাইমের ঠিক নেই, আজকে আপনি ঠিক টাইমে খাচ্ছেন, কাল খেতে পারছেন না, ঠিকঠাক করে জল খাওয়া হচ্ছে না, খাবার দাবার খাওয়ার একটা যে ইন্টারভ্যাল থাকে সেই গ্যাপটাও ঠিক নেই, এই করলে হঠাৎ করে কি হয়, পেটে ব্যথা করছে, কেউ বলে আমার তল পেটে ব্যথা করছে, কেউ বলে আমার উপরের দিকে ব্যথা করছে, কেউ বলে বাঁ দিকে, কেউ ডান দিকে। তো এটা করছে, এবারে বাঁ দিকে ডান দিকে উপর নিচে কি হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারবো না, তখন আমরা কি বলি একটা পেটের ছবি করান, এটা আলট্রাসোনোগ্রাফি করান, একটা ইউএসজি করান। তো ইউএসজি করলে তখন দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে আরো ধরুন প্রোস্টেটের সমস্যা আসছে, কারোর স্ক্রিনের সমস্যা আসছে, কারোর লিভারের প্রবলেম আসছে, কারোর যার যেখানে সমস্যা আছে। এবারে এগুলোকে একটা টার্ম থাকে, যেমন আমরা যদি বলি লিভারের সমস্যা বলি ফ্যাটি লিভার, এরকম প্রোস্টেটে বলি প্রোস্টোমেগালি, আর একটা হচ্ছে স্প্লিনোমেগালি। তো এই জিনিসগুলো কি আমি পরে আসছি। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের প্রথম কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো। আমার প্রবলেম হচ্ছে আমার তলপেটে খিচে ব্যথা হয়। আচ্ছা, আপনার বয়সটা বলবেন এবং কতদিন ধরে? 29 বছর বয়স। কত? কালকে হয়েছিল, 24 ঘন্টা থেকে কমে গেছে। 29 বছর বয়স। আচ্ছা, হ্যাঁ বলুন এবার। কালকেই ব্যথাটা আপনার হচ্ছিল, ব্যথাটা হয়ে কমে গিয়েছে? আচ্ছা, 24 ঘন্টা হয়ে কমে গেছে, পরশুদিন থেকে হয়েছিল। আচ্ছা, এটার জন্য আপনি কোনো মেডিসিন নিয়েছেন? না, কোনো মেডিসিন নিইনি, নিজে থেকেই কমে গেছে। আচ্ছা, তো এখন আপনি কি চাইছেন? ওটা হলে আবার যদি হয় কখনো, তাহলে কিভাবে ওটা রেমেডি কি আছে স্যারের কাছ থেকে ওটাই জানতে চাইছি। আচ্ছা শুনুন, আপনার যে ব্যথা করছিল ওটা কতদিন ধরে করছিল বললেন? এই একদিনই করছিল তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোন দিকে করছিল? পেটের কোন দিকে করছিল? তলপেটে করছিল। আমি বলছি, আপনি শুনুন। দেখুন, তলপেটে ওরকম করে ব্যথা সাধারণত গ্যাস অ্যাসিডিটির জন্য হতে পারে একটা। এবারে আপনার যদি এটা বলেন একবার করে ঠিক হয়ে গেছে, তো ধরে নিতে হবে আপনার খাওয়া দাওয়ার একটা সমস্যা হয়েছিল হয়তো, সেই জন্য আপনার একবার হয়ে জিনিসটা ঠিক হয়ে গেছে। তো সেটার ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয়তো বাইরে খাওয়া হতেই পারে সপ্তাহে 1-2 দিন বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে। তো আপনি কি করবেন, খাওয়া দাওয়ার পরে একটু গ্যাপ রেখে জল খাবেন, আর রাত্রে শোবার আগে 1 গ্লাস করে গরম জল খাবেন, হালকা গরম করে, গরম খুব গরম না, হালকা গরম করে আপনি 1 গ্লাস করে জল খেয়ে শুতে যাবেন রাত্রেবেলা। এটা করুন, দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা যেগুলো থাকবে সেটা পেট পরিষ্কার হয়ে আপনার ঠিক হয়ে যাবে।
একদমই তাই। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই এই যে যখন অল্প অল্প আমাদের যখন ফিজিক্যাল প্রবলেম হচ্ছে কিংবা পেটে ব্যথা হচ্ছে কিংবা গ্যাসের প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু ভীষণ নেগলেক্ট করে যাচ্ছি। একটু কিছু হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা ট্যাবলেট কনজিউম করে নিলাম, হয়তো ঠিক হয়ে গেল সেই মুহূর্তে, কিন্তু এই যে ব্যথাটার উৎপত্তি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা কিন্তু কখনো ভেবে দেখি না। আর এটাই কিন্তু এনরাজ কেড়ে কিন্তু ভীষণই একটা ভয়ানক ব্যাপার লাস্ট পর্যন্ত গিয়ে দাঁড়ায়। তখন কিন্তু আর সত্যি সত্যি কোনো কিছু করার থাকে না। তাই যদি সত্যি সত্যি চান নিজেকে আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ রাখবেন এবং স্বাভাবিক জীবনযাপন করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু এটাই চাইছেন যাতে আপনারা একটু জীবনে ভালো থাকুন। স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে স্প্রিন যে এনলার্জ স্কেলে বেড়ে যাচ্ছে, তো এটার যদি লক্ষণগুলো একটু দর্শকদেরকে জানান। হ্যাঁ, অ্যাকচুয়ালি ধরুন আপনার যে নর্মাল স্ক্রিন আছে সেটা আপনার পেটের ধরুন বাদিকে আছে, তো সেইটা আপনার কখন বাড়ে? আপনার ধরুন কোনো কিছু জায়গা ফুলে যাচ্ছে কখন, যখন আঘাত পাচ্ছে ফুলে যাচ্ছে, তো স্ক্রিন তো পেটের মধ্যে, সেখানে তো আঘাত যাচ্ছে না, এখানে আপনার খাওয়া দাওয়া কোনো গন্ডগোল হচ্ছে, খাওয়া দাওয়া কোনো ডিসঅর্ডার হচ্ছে, কোনো কিছু ভুল হচ্ছে, সেই জন্য বেড়ে যাচ্ছে। তো এবার আপনার যদি দেখুন ওই জিনিসটা নর্মাল সাইজের থেকে বেড়ে যায়, মানে ধরুন 12 সেন্টিমিটারের থেকে সাইজটা বড় হয়ে যাচ্ছে আর কি, তখন আপনার সেটাকে বলা হচ্ছে এনলার্জমেন্ট অফ স্ক্রিন বা স্ক্রিনোমেগালি। সেটা আপনি ইউএসজি করলে জানতে পারবেন যে আপনার কি বেড়েছে বা কি হয়েছে। এটা হলে কি হবে? এটা হলে আপনার উপর দিকে পেটের উপর দিকটা ব্যথা করবে। আপনার ধরুন আরো যে মানে শরীরে অন্যান্য সমস্যা সেগুলো দেখা যাবে, মানে ক্ষুধা মানতে মানে খিদে সহজে পাবে না, একটা বিরক্তিকর ফিল হবে। অনেক ক্ষেত্রে সিভিয়ার ক্ষেত্রে অনেকের সেটা থেকে লিউকেমিয়া আসতে পারে, সেটা সিভিয়ার ক্ষেত্রে বলছি, কিন্তু পেটের উপর দিয়ে ব্যথা করবে, খেতে ইচ্ছে করবে না, এই জিনিসগুলো কিন্তু প্রথম প্রথম দেখা যাবে। তখন আপনি যদি বলেন যে একটা অনেকদিন ধরে হচ্ছে, ঠিক হচ্ছে হচ্ছে ঠিক হচ্ছে, কি হলো? গ্যাসের ব্যথা কি হলো? আপনার হলো ঠিক হয়ে গেল, কিন্তু আপনার ব্যথাটা মাঝে মধ্যেই যে হয়, তখন আপনার ইউএসজি করতে হবে। ইউএসজি করলে আপনার যে ধরা পড়ে, তখন আমরা সেটার জন্য আমরা ট্রিটমেন্ট করে আপনার যে স্প্রিনটা আগের থেকে নর্মালি সেটা বড় হয়ে গেছে, হয়ে গেছে, এটা আপনি ঠিক একটা ডায়েট চার্ট ফলো করলে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে সেটা। দেখুন, আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা মানে শুধুমাত্র যে আপনাদের আভ্যন্তরীণ চিকিৎসা তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক যে সকল সমস্যাগুলো রয়েছে তা সেই দিকগুলো কিন্তু একদম সঠিকভাবে খেয়াল রাখে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু এটাই চাইছেন। আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে বাবুসানা মুখার্জি। স্যার, আমার গালে না প্রচুর পরিমাণে ব্রণ হয়ে যাচ্ছে, র্যাশেস, পিম্পলস হচ্ছে, এবং সেটা থেকে আমি রিকভারি করলেও রিকভারি করতে পারছি না। অনেক লোশন ইউজ করছি বা অনেক মেডিসিন ইউজ করছি, কিন্তু লুইস হার্বালের প্রোডাক্টও ইউজ করছি, কিন্তু তা সত্ত্বেও কমছে না। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। কেটে দিন। দেখুন, আপনি আগেও ফোন করেছেন, বুঝতে পারলাম এটা আমি, আর আমি আপনার ফোন ধরেছি আগে। তো আপনি যদি বলেন এখান থেকে আমি কিছু বলে দেবো এরকম করে আপনার মানে এই যে মুখের ব্রণ সেরে যাবে, এটা তো হবে না। আপনাকে এসে দেখাতে হবে কি হয়েছে, কারণ আমাদের যে একনি হয় সেটা অনেক রকম টাইপের হয়। তো সেই জন্য আপনাকে এসে দেখাতে হবে কি হয়েছে। আমাদের ঝাড়গ্রামে কিন্তু চেম্বার আছে, ঝাড়গ্রামে আছে, খড়গপুরে আছে, এখন তো আমাদের মেদিনীপুরে চেম্বার করা হচ্ছে। তো আপনি আপনার বাড়ি থেকে বেরিয়ে এসে দেখান কি সমস্যাটা হয়েছে। এখান থেকে বলে কিন্তু এইভাবে চিকিৎসা করা যায় না, আমি আপনাকে আগেও বলেছিলাম। তো আপনি এসে চিকিৎসা করলে কিন্তু আমাদের এখানে যে ব্রণ হচ্ছে বা ইয়ে হচ্ছে, এটা কিন্তু সেরে যাবে। আপনি এবার এসে চিকিৎসা করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু সেটাই চাইছেন, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। এই যে আপনারা প্রত্যেকটা মুহূর্তেই ফোনে বলছেন যে একবার সেরে গিয়েছিল আবার হচ্ছে, এই যে বারে বারে অসুস্থতা ফিরে আসা, এটা কিন্তু একদমই কাউরি কাম্য নয়, এবং আমরাও চাই না যে আপনারা বারবার অসুস্থ হন। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের বিস্তারিত রোগ সম্বন্ধে জানবেন এবং যাকে বলে একদম রুট থেকেই ট্রিটমেন্ট করবেন। কারণ যে কোনো রোগের রুটটা জানা কিন্তু ভীষণ প্রয়োজনীয়, কারণ রুট যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয়ে থাকে তাহলে কিন্তু এই যে আপনাদের শারীরিক সমস্যাগুলো বারবার ফিরে আসছে, সেটা কিন্তু বিগত দিনে আরো বড় আকার ধারণ করতে পারে। তার জন্যই কিন্তু আপনারা যদি সত্যি সত্যিই চান আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে একটু সুস্থ স্বাভাবিক করে গড়ে তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। স্যার, এই যে আমরা কথা বলছিলাম যে এনলার্জমেন্টগুলো নিয়ে, তো এগুলোর পার্টিকুলার যদি একটু কারণগুলো বলেন যে কি কারণে এই ধরনের জিনিস হচ্ছে আর কি। এই জিনিসগুলো যে হচ্ছে, এগুলো কারণ হচ্ছে একটা ফুড হ্যাবিট আমাদের খুব বড় একটা মানে ভূমিকা ধারণ করে। কারণ আমরা যে খাবার খাচ্ছি, সে খাবারটা আমাদের প্রথমে কি হচ্ছে, পেটে যাচ্ছে, মানে স্টোমাকে যাচ্ছে, পাকস্থলীতে যাচ্ছে, সেখান থেকে আমাদের খাবারটা বিভিন্ন জায়গাতে ব্লাড লাইনে ছড়িয়ে যাচ্ছে। মানে খাবারটা না, খাবারটা পাচিত হয়ে যেই দরকার জিনিসটা ছড়িয়ে যাচ্ছে, আর যে জিনিসটা দরকার নেই, যেটা বর্জ্য, সেটা আমাদের পটি বা আমাদের ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হলো কাজ। এবারে আপনি ধরুন যে খাবারটা খাচ্ছেন, সেই খাবারটা আপনার যদি বেশিরভাগটাই শরীরে কাজে না লেগে বেরিয়ে যায় বা ক্ষতি করে, তখন আপনার কি হবে, আপনার লিভার এফেক্ট করতে পারে, আপনার স্প্লিনকে এফেক্ট করতে পারে, আপনার প্রোস্টেট এফেক্ট করতে পারে। এই জিনিসগুলো অনেক সময় আপনার ইউটেরাসে অ্যাটাক করতে পারে, মানে ফিমেলদের ক্ষেত্রে বলছি আমি। তো এই যে জিনিসগুলো আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনার মেন কথা ফুড হ্যাবিট থেকে ডিপেন্ড করে। এবার সাথে আপনার অ্যাড হয় কি, আপনার ধরুন সুগার প্রেশার আছে কোনো কারণে,
সেই জিনিস সাথে অ্যাড। তো এই জন্য আপনাকে খাওয়া দাওয়া হ্যাবিটটা ঠিক করতে হবে। আজকে স্প্লিন কিন্তু খাওয়া দাওয়া হ্যাবিটের সঙ্গে ডিরেক্টলি যুক্ত না, কিন্তু ইনডিরেক্টলিও যুক্ত। কারণ আজকে স্প্লিনের পাশে লিভার আছে। আপনার যখন খাওয়া দাওয়া খাচ্ছেন, লিভার থেকে কিন্তু এনজাইম সিক্রেশন হয়, সেটা আপনার মানে খাওয়াতে রাজকে সাহায্য করছে। এবার আপনার যদি কোনো লিভার এফেক্টেড হয়, পাশে স্প্লিনটা আছে সেও এফেক্টেড হবে। তো এই জন্য দেখবেন অনেকের দেখবেন ফার্স্টে কিন্তু ধরা পড়লো হয়তো মাইল্ড ফ্যাটি লিভার বা জাস্ট মাইল্ড একটু ইয়ে এলো, তারপরে তো লিভারের সাথে সাথে তার প্যানক্রিয়াসটা কোনো কারণে নিয়ে এলো, তার স্প্লিনটা কোনো কারণে এলো। প্যানক্রিয়াস যদি ঠিকঠাক করে কাজ না করে সেক্ষেত্রে আপনার সুগার আসতে পারে, কারণ প্যানক্রিয়াস ঠিকঠাক করে কাজ না করলে সেক্ষেত্রে আপনার সুগার বাড়বে। তো এই জন্য সব কিন্তু একটার সাথে একটা নির্ভরশীল আছে, একটা ডিপেন্ডেন্ট আছে, মানে সব যন্ত্রপাতি পরপর আপনার শরীরের মধ্যে আছে। তো এই জন্য আপনাকে ফুড হ্যাবিটটা ভালো হতে। ফুড হ্যাবিট ভালো মানে আপনাকে খুব দামি বা খুব কস্টলি খাবার খেতে তা কিন্তু নয়। আপনি আপনার আগে থেকে যে খাবার দাবার খাচ্ছেন, বাড়ির যে খাবার দাবার খাচ্ছেন সেই খাবার দাবার খাবেন। যে খাবারটা গরম সেই খাবারটা গরম করে, মানে এরকম না বাসি খাবার খাবেন আপনি, বা বাইরের যে খাবার আপনার মানে আঠা খাবার আছে, খাবার ধুলোবালি লাগে সে খাবার খাবেন না। তেল মশলা বেশি খাবেন না, বেশি প্রসেসড ফুড খাবেন না, যে খাবারগুলো আগে থেকে প্রসেস করা হয়ে প্যাকেজিং করা থাকে সেই খাবার খাবেন না। বেশি মিষ্টি খাবার খাবেন না, এই জিনিসগুলো আর কি। বেশি তেঁতুলের টক খাবেন না। আমরা যে বলি এই জিনিসগুলো আপনাকে একটু মেনটেন করতে, এরকম না বাকি আপনি সব খাবার খেতে মানে এই যেগুলো বললাম খাবেন না, এগুলো বাদ দিয়ে আপনি সব খাবার খেতে পারেন। সেগুলো খেলে আপনার দেখবেন শরীর ঠিক থাকবে, আপনার কোনো কিছুই সমস্যা কিন্তু হবে না। প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা কিন্তু এটাই বলছেন যে আপনারা কি করে আয়ুর্বেদিক পদ্ধতিতেই চিকিৎসার মাধ্যমে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি নিউ ব্যারাকপুর থেকে সুমিত বেরা বলছি। বলুন। আচ্ছা, বলছি আমার সর্দি কাশি রিলেটেড সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে। মানে এই সিজন চেঞ্জের জন্য লাস্ট সপ্তাহ দেড় ধরে ভুগি আমি। অ্যালোপ্যাথি দেখতে খুব একটা উপকার পাচ্ছি না, তো হোমিওপ্যাথি করবো নাকি আয়ুর্বেদিক করবো? ডাক্তারবাবু যদি একটু সাজেশন দেন কিছু, মানে অন্তত ঘরোয়া উপায় কি করলে বেটার হতে পারে, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একজন ডাক্তার আমাকে বলেছে পাটাকে জলের মধ্যে, মানে গরম জলের মধ্যে রাখতে, তো এটা কতটা ফলপ্রদ যদি বলেন? আচ্ছা দেখুন, আপনার সমস্যাটা হচ্ছে সর্দি কাশি, তাই তো? হ্যাঁ, সর্দি কাশি রিলেটেড। আচ্ছা, আপনি কি কোনো ব্লাডের অ্যালার্জি টেস্ট করেছেন, মানে আইজি টেস্ট যাকে বলি, সেটা করেছেন কি আপনি? আমাকে আইজি টেস্ট তো দেয়নি ডাক্তারবাবু। আচ্ছা দেননি, মানে আমি করানো নেই, তাই তো? আপনার যে সমস্যাটা হচ্ছে এটা কি শীতকালে হয় না যে কোনো সিজনাল চেঞ্জে এটা হয়? হচ্ছে মোটামুটি শীতকালে বেশি হচ্ছে। শীতকালে বেশি হচ্ছে, অন্য মানে এটা এই যে গরম ঠান্ডা এই জিনিসটা হচ্ছে, তাই তো আপনার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আমি বাকিটা শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা আপনার অ্যালার্জিগত কারণে হতে পারে, আরেকটা অন্য কারণে হতে, কিন্তু আপনার ধরে রাখুন যে আপনাকে একটা আইজি টেস্ট করতে হবে আগে। তারপরে আপনার যে সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যালার্জি ব্লাডের মধ্যে থাকে যদি সিজনাল চেঞ্জ, মানে দিনের বেলা গরম লাগছে, রাতে ঠান্ডা লাগছে, সকালে ঠান্ডা লাগছে, আবার দিনে গরম লাগছে, তো এই ক্ষেত্রে কি হচ্ছে আপনার রোগটা বাড়ছে। তো এই ক্ষেত্রে আপনার আয়ুর্বেদিক চিকিৎসা অবশ্যই আছে, আপনি করাতেই পারেন। চিকিৎসা করলে কিন্তু আপনার যে এই সমস্যাটা হচ্ছে, আপনি ধরুন অ্যালোপ্যাথি কি করছেন, আপনাকে তো অ্যান্টিবায়োটিক দিচ্ছে বা আপনাকে কোনো একটা সিরাপ দিচ্ছে, করছে, আপনি খাচ্ছেন, সুস্থ হচ্ছেন, আবার আপনার হয়ে যাচ্ছে, মানে আবার আপনার জিনিসটা ঘুরে ফিরে চলে আসছে, পুরোপুরি জিনিসটা সারছে না আপনার। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হবে, জিনিসটা পার্থক্য এটাই হবে, আপনার জিনিসটা পুরো গোড়া থেকে সেরে যাবে। তো আপনি যদি আয়ুর্বেদিক চিকিৎসা করান, আপনার ধরুন আমাদের যে চিকিৎসা পদ্ধতি আছে সেক্ষেত্রে আপনার এই যে অ্যালার্জি যদি থাকে, আপনার একটা আইজি টেস্ট করে বুঝতে পারবেন, একটা টেস্ট করুন আপনি। যদি অ্যালার্জি থাকে সেটাকে আমরা কমিয়ে দেবো। তো অ্যালার্জি যদি আপনার কমে যায় তাহলে আপনার এই সর্দি কাশি ঠান্ডা লাগাটা সিজনাল চেঞ্জে হওয়াটাই বন্ধ হয়ে যাবে। তো এটাকেই বলে একটা গোড়া থেকে চিকিৎসা। আপনার কেন হচ্ছে জিনিসটা, সেই কেনটার উপরে চিকিৎসা করা হবে। এরকম না যে আপনার সর্দি কাশি কমানোর জন্য কিছু দেওয়া হবে, আপনার কমে গেল, কিন্তু আবার কোনো কারণে ঠান্ডা লেগে আবার হচ্ছে বারবার। তো এই জন্য আপনি আয়ুর্বেদ চিকিৎসা করলে আপনার এই যে অ্যালার্জি কারণে হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে। আর একটু চিংড়ি মাছ, ডিম, বেগুনে খাওয়া দাওয়া, এই খাবারগুলো একটু খাওয়া অ্যাভয়েড করুন, দেখবেন আমার এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক ডক্টরবাবুরা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রতিটা ক্লিনিকে কিন্তু পৌঁছে যাচ্ছে, এবং এই মুহূর্তে কিন্তু তার জন্য আপনাদের কাছে রয়েছে হেড অফিস মধ্যমগ্রামে, এবং কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তাছাড়াও কিন্তু এই মুহূর্তে আপনারা হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস খাকে, বোলপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে,
তাছাড়া বনগাঁতে আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আবারও ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, এছাড়া কিন্তু বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, তাছাড়া কিন্তু গৌহাটিতে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও, গঙ্গারামপুরে কিন্তু পাচ্ছেন আবারও ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনাকে যারা সুস্থ স্বাভাবিক করে গড়ে তুলতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে, আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান। দেখুন, আয়ুর্বেদ অত্যন্ত কিন্তু প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনি সত্যি সত্যি পারেন সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো, বলুন কে বলছেন? বলছি ম্যাডাম, আমি হাওড়া থেকে বলছি। বলুন। সমস্যা হচ্ছে আমার না, মানে পিরিয়ড শুরু হওয়ার 1 সপ্তাহ আগের থেকে দেখি ব্রেস্টের নিচে পেন হয়। আচ্ছা, হ্যাঁ, আর তল পেটেও পেন হয়, বাট বাঁ দিকটা করে। আপনার বয়সটা কত? 24। 24। আচ্ছা, 24 ইয়ারে এই যে একটা সমস্যা হচ্ছে, এর জন্য কি কখনো ডক্টর দেখিয়েছেন? না, বুঝতে পারছি না তো কি রিপোর্ট করাবো। আচ্ছা, শুনুন বলছি। আচ্ছা, আপনার এই যে পিরিয়ডসটা হচ্ছে টাইমে হচ্ছে এটা না? হ্যাঁ, টাইমে হয়, একদম টাইমে হয়। টাইমে হয়। আপনার এই জিনিসটা কতদিন ধরে হচ্ছে সমস্যাটা? তো সমস্যাটা হচ্ছে 2 মাস ধরে দেখছি এরকম হচ্ছে। আচ্ছা, কোনো ইউএসজি করেছেন? না না, আচ্ছা, যেটা পিরিয়ড থাকে না, মানে ব্লাড আসে, সেটা কি ক্লট আসে না এমনি জাস্ট নর্মাল ব্লাড আসে আর কি? নর্মাল ব্লাড। নর্মাল ব্লাড আসে। তো আপনি একটা ইউএসজি করুন, হোল অ্যাবডোমেন, ঠিক আছে? সেটা করুন, সাথে আর কিছু করার দরকার নেই, ওটা করে আপনি, আমি বলছি বাকি শুনুন। দেখুন, এই যে ব্যাপারটা হয়, তো এটা অনেক সময় আপনার হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হতে পারে, ঠিক আছে? আপনার ধরুন প্রোজেস্টেরন বা স্টুডেন্ট যে হরমোনগুলো থাকে, অনেক সময় ডিসব্যালেন্সের জন্য এই জিনিসটা হতে পারে। তো আপনি একটা ইউএসজি করলে বুঝতে পারবেন যে কোনো প্রবলেম আপনার আছে কিনা। যেহেতু আপনার টাইমে হচ্ছে, প্রবলেম থাকার কথা নয়। তো যদি কিছু সমস্যা থাকে তাহলে সেটা রিপোর্টে আসবে, তারপরে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটা কেন হচ্ছে সেটা আগে জানতে হবে যে কি কারণে হচ্ছে। যদি রিপোর্ট নর্মাল থাকে সেটারও ট্রিটমেন্ট আছে, যদি রিপোর্টে কিছু আসে সেটাও ট্রিটমেন্ট, কিন্তু আগে দেখতে হবে রিপোর্টটা কি আসছে আপনার, তারপরে চিকিৎসা করলে আপনি ঠিক হয়ে যাবেন। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা চাইছি আপনিও আয়ুর্বেদিক পদ্ধতির মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান। এবং আপনাদের জন্য আরো যদি কোনো কোয়ারিজ থাকে, কোন ডাক্তারবাবু কখন বসছেন, কোন ক্লিনিকে বসছেন এবং কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হচ্ছে, তাছাড়া যাবতীয় যদি কোনো তথ্য জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই হেল্পলাইন নাম্বারটায় ফোন করতে হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। এমন হয়তো অনেক মানুষ আছে আপনাদের চোখের সামনে যারা হয়তো বিভিন্ন বছর ধরে, বহু বছর ধরে বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু চিকিৎসা করেছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। তাদের জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা একটা মহা ঔষধির মতন কাজ করবে, কারণ এই হেল্পলাইন নাম্বারের মধ্যে দিয়ে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে যুক্ত হবেন, তাদের সঙ্গে পরামর্শ করবেন এবং আগামী দিন আপনি কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন তার জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা আপনাদের পাশে থাকছে। স্যার, আমরা যে কথা নিয়ে আলোচনা করছিলাম হচ্ছে স্প্রেন লার্জ হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে এনবিপিতে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে যদি একটু বলেন। দেখুন, আপনার যে রোগটা যে কারণে হচ্ছে বললাম, সেটা চিকিৎসা আপনার আগে হবে। আপনার খাওয়া দাওয়া হ্যাবিট ঠিক করতে হবে, আপনার কেন সেটা হচ্ছে কি করতে। তো আপনার যদি খাওয়া দাওয়া হ্যাবিট ঠিক করা হয়, তারপরে আপনার সমস্যাটার জন্য চিকিৎসা করলে আপনি জাস্ট মেডিকেশনের মাধ্যমে, অন্য কিছু লাগবে না, কিছু আপনার সিম্পল মেডিকেশন থাকবে যেটার জন্য আপনার স্ক্রিনটা আবার আগের সাইজে ফিরে আসবে, আপনার যে প্রবলেমগুলো হচ্ছিল পেটে ব্যথা বা ইয়ে সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। তো তার সাথে আপনার যদি কোনো এক্সট্রা কোনো ডিজিজ থেকে থাকে, ধরুন সুগার, প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েড, সেটারও চিকিৎসা করলে আপনার আস্তে আস্তে পুরো জিনিসটা ঠিক হয়ে যাবে। এমনকি আপনার স্প্লিন হোক, লিভার হোক, যে কোনো প্যানক্রিয়াস হোক, যে সমস্যা হোক না কেন, সেটা চিকিৎসা করলে আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন।
দেখুন, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা জানি শরীর থাকলে শারীরিক অসুস্থতা হবেই, কিন্তু এই শারীরিক অসুস্থতা নিয়ে যদি আপনি ঘরের মধ্যে বসে থাকেন তাহলে কিন্তু সেটা কত বড় আকার ধারণ করবে এটা কিন্তু বলা সত্যিই খুব মুশকিল। তাই যখনই আপনি কোনো শারীরিক সমস্যা অনুভব করছেন, অসুস্থতা বোধ করছেন, তখনই কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে অবিলম্বে যোগাযোগ করুন, কারণ আমরাও চাই আপনারাও আগামী পরবর্তী জীবনটা একটু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলুন। দেখুন, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই চাওয়া পাওয়া এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। আপনারা তো প্রত্যেকেই জানেন যে এনবিপি ইউনানিতে আয়ুর্বেদিক যে সত্যি সত্যি যে পারে এটা কিন্তু এখন প্রমাণিত, কারণ এখানে কিন্তু লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে। তো আপনার বাহ্যিক যে সকল সমস্যাগুলো রয়েছে, আমরা তো এখন আমাদের নিজেদের বিউটি নিয়েও ভীষণ কনসাস প্রত্যেকটা মুহূর্তেই, ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু প্রত্যেকে আমরা ভীষণ নিজেদের বিউটি নিয়ে কনসাস। তো সেই দিকটাও কিন্তু নজর রাখছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনাদের ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। এখানে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই করা হয়ে থাকে আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। যে কোনো সমস্যার সমাধান কিন্তু যাদের কাছে আছে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। স্যার, এই যে আমাদের এখন প্রত্যেকটা মুহূর্তেই যে এরকম লার্জ স্কেলে লিভার বড় হয়ে যাচ্ছে কিংবা স্প্রিন লার্জের এই ধরনের সমস্যাগুলো যে আমরা রয়েছে, তো আমরা ঠিক কোন স্টেজে গিয়ে বুঝতে পারবো যে আমাদের ডাক্তারের পরামর্শটা ভীষণ দরকার? দেখুন, স্টেজ ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আপনার সাইন সিমটম কি দেখা যাচ্ছে। সিমটম কথার মধ্যে আমরা বলি যে সিমটমটা পেশেন্ট দেখতে হবে। আমরা পেশেন্টকে এরও বলি যে আপনার সমস্যাটা কি হচ্ছে বলুন। সে হয়তো বলে দিল আমার স্ক্রিন বড় হয়ে গেছে, কারণ সে কোথাও দেখিয়েছে, রিপোর্ট দেখেছে, বুঝতে পেরেছে। এখন সবার হাতে নেট আছে, ইন্টারনেট আছে, গুগল ইউজ করে বুঝতে হবে, কিন্তু সেটা না। আপনার সমস্যাটা কি হচ্ছে বলুন। সমস্যা কি হবে আপনার? তো বললাম যে পেটে ব্যথা করবে, আপনার খেতে ইচ্ছে করবে না, আপনার পেটে ব্যথাটা মানে চারিদিকে করবে না। একটা হয় গ্যাসের ব্যথা, একটা হয় যেটা পেটে আপনার ছড়িয়ে যায় চারিদিকে, কখনো বাদিক কখনো না, কিন্তু এই ব্যথাটা আপনার বাদিকে উপর দিক করে করবে। বা আপনার ধরুন কোনো কারণে তল পেটে ব্যথা করছে, সেই ব্যথাটা আপনার কমছে না, মানে একবার হচ্ছে আবার সেটা ফ্রিকুয়েন্টলি জিনিসটা আসছে, তখন বুঝতে হবে সমস্যা হয়েছে। তো এই লক্ষণটা আপনি দেখতে পাবেন। সাথে আপনার খেতে ইচ্ছে করবে না, আপনার একটা শরীরের মধ্যে একটা মানে দুর্বল ব্যাপার আসবে, আপনি কোনো কিছু কাজ করতে ইচ্ছে করবে না, একটা অ্যাংজাইটি ফিল হবে, কোনো কিছু ভালো লাগবে না। তো এই জিনিসগুলো আপনার একটা সিমটম। তো যখন পেটে ব্যথা করছে, এই জন্য আমরা বলি যে পেটের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু আছে। পেট মানে শুধু স্টোমাক না, মানে শুধু পাকস্থলী না, পেট মানে আমাদের সেখানে লিভার, স্প্লিন, প্যানক্রিয়াস সব আছে, তার মধ্যে প্রোস্টেট সব আছে। তো এই জন্য আপনাকে পেটে ব্যথা করলে সেটাকে মানে অ্যাভয়েড করা ঠিক না। আপনার যদি দেখান যে হ্যাঁ ব্যথা করছে, ঠিক হয়ে যাচ্ছে, তখন ধরতে হবে আপনার গ্যাস অ্যাসিডিটি হয়েছে। কিন্তু সেই ব্যথা করছে, ঠিক হচ্ছে, রেগুলার যদি হয়, তখন একটা আপনাকে পেটের ছবি ইউএসজি করানো উচিত। করলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ সেই সমস্যাটা আপনার কিন্তু পরবর্তীকালে আপনি চিকিৎসা না করলে, অ্যাভয়েড করলে বড় কোনো আকার ধারণ করতে পারে। অনেক সময় দেখবেন, আমরা দেখি যে অনেক সময় কোলনে কারোর প্রবলেম হচ্ছে বা কারো গলব্লাডারে সমস্যা হচ্ছে, কিন্তু সে কোনো ব্যথা পাচ্ছে না, হঠাৎ করে ব্যথা উঠলো, ধরা পড়লো, তার কোনো কারণে ক্যান্সার হয়েছে, এরকম হয় কিন্তু অনেক ক্ষেত্রে। তো সেই জন্য কি হবে, প্রথম হয়তো টুকটাক ব্যথা হতো, সে গ্রাহ্য করেনি, গলব্লাডারে কোনো পলিপ ছিল বা কোনো টিউমার ছিল, কিছু ছিল। সেই জন্য পেটে ব্যথা যদি আপনার ফ্রিকুয়েন্টলি হতে থাকে কোনো কারণে, সেটা আপনাকে এটা একটা ইউএসজি করলে সেটা আপনি কনফার্ম হয়ে যাবে কিছু আছে কি কিছু নেই। অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক জিনিস কিন্তু পেনলেস হয়, ব্যথা হয় না, কিন্তু আপনার জিনিসটা বাড়াবাড়ি জায়গায় চলে যায়। ব্যথা প্রথমে হয় না, কিন্তু পরে ব্যথা হয়। তো এই জন্য বলা হয় যে আপনার কোনো সমস্যা হচ্ছে, এটা ডাক্তারের কনসাল্ট করান। এরকম না যে আপনাকে কিছু একটু হচ্ছে আপনি চলে গেলেন ইউএসজি করতে, সেটা নয়। কিন্তু নিজে থেকে কোনো একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলেন, সেরে গেল, কোনো কারণে সেরে গেল, কিন্তু সেটা গ্যাস আদৌ নয়, এটা অন্য কিছু হচ্ছে আপনার। পেন কিলার তো পেন কিলার, আপনি গ্যাসের ওষুধ খেলে যদি খান, সেখানেও ব্যথা কমে যেতে পারে বা অন্য কিছু ব্যথা কমে যেতে, কিন্তু সেই জিনিসটা প্রপার চিকিৎসা করান, নিজে থেকে সেটা না করে চিকিৎসা করেন, তাহলে হয়তো রোগটা আজকে বড় জায়গায় যাবে না, আপনি চিকিৎসা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। দেখুন, আমরাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছি যে বিনা অপারেশনে আপনার যে কোনো শারীরিক সমস্যায় কিন্তু সুস্থতা হয়ে উঠুক আপনি, কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে এটাই কিন্তু চাইছি যে আপনাদের জীবনটাও একটু সুন্দর করে গড়ে উঠুক। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের পাশে থাকার এবং সাথে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। তাছাড়া আরও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, আপনারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তার জন্য কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি আয়ুর্বেদকে ভালোবাসেন এবং আয়ুর্বেদ ভাবেই কিন্তু নিজেকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে চান এবং আয়ুর্বেদের সঙ্গেই থাকতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে। স্যার, এই যে আমরা এতগুলো সমস্যা মানুষের মধ্যে এখন দেখতে পাচ্ছি, বিষয়টা একটা লার্জ স্কেলেই কিন্তু হচ্ছে, তো এই যে সমস্যাগুলো পার্টিকুলারলি কি কোনো রকম কারণ আছে যে এই কারণের জন্য এই সমস্যাগুলো হচ্ছে আর কি?
দেখুন, সব রোগের বিভিন্ন কারণ থাকে, তো একটা কমন কজ বলতে গেলে ওটাই বললাম যে ফুড হ্যাবিট আপনার হতে পারে। আপনার যে ডেলি লাইফস্টাইলে ফুড হ্যাবিট, আপনার যদি খাওয়া দাওয়া ঠিক না থাকে, আপনি যদি সকাল 10 টাকা পর্যন্ত না খেয়ে থাকেন, তাও হঠাৎ করে কিছু একটা ভারী খাবার খেয়ে নেন, একদিন খেলে তো হয় না। এটা আপনি রেগুলার যে জিনিসটা করতে থাকেন, যে আপনি সকাল 10টা 11টা বেজে যাচ্ছে, আপনি কোনো খাবারই খাচ্ছেন না, পুরো না খেয়ে আছেন সেই 12 ঘন্টা, তারপরে একটা কোনো আপনি রিচ ফুড খেয়ে নিলেন, কোনো একটা প্রসেস ফুড খেয়ে নিলেন, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু একদিনে হবে না। যেটা আপনার আস্তে 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 আপনার যখন দিনের পর দিন যাবে, সেটাই কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তো এই জন্য একটা ফুড হ্যাবিট করুন, যে আপনি কাজ করুন, ঠিক আছে, অবশ্যই কাজ করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রেও আপনার খাওয়া দাওয়ার টাইমটা ঠিক আছে। সকালে যেন অল্প কিছু খেয়ে নিলেন, আবার একটু বেলা অল্প, মানে আপনাকে খান বারে বারে খান, কিন্তু অল্প অল্প করে খান। কিন্তু আপনি যদি খাওয়া দাওয়াটা একদম 12 ঘন্টা 13 ঘন্টা গ্যাপ করে দিয়ে একবারে খাচ্ছেন, বা সারাদিন কিছু না খেয়ে রাত্রেবেলা খুব হেভি খাবার খেয়ে নিচ্ছে, বিকেলে মানে দুপুরের লাঞ্চটা বিকেলে করছেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে। সাথে কিছু বাজে নেশা, কিছু অ্যাডিকশন, যেমন আপনার জন্য অ্যালকোহলিকেও আছে, তার ক্ষেত্রে সমস্যা আসতে পারে, লিভারের ক্ষেত্রে সমস্যা, প্যানক্রিয়াস সমস্যা। তো এই জিনিসগুলো ম্যাটার করে, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো ম্যাটার না করলেও কিন্তু লিভারের সমস্যা আসে। মানে এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা বেশি অ্যালকোহলিক ফ্যাটি লিভারের থেকে। তো এই জন্য আপনাকে নিজের লাইফস্টাইলটা ঠিক রাখতে হবে, কিচ্ছু না, জাস্ট সিম্পল একটা লাইফস্টাইল রাখুন, খাওয়া দাওয়া টাইমে টাইমে করুন, জলটা বেশি করে খান, রাত্রে একটু গরম জল খেয়ে শুতে যান, এক গ্লাস করে রাত্রে রোজ হালকা করে গরম জল খান, একটু দই মানে ডাবের জল একটু খান, ছানা খেতে বলে ছানা খান, পেট ঠান্ডা রাখুন, গরম আসছে, আস্তে আস্তে গরম পড়েই যাচ্ছে। তো এই করলে আপনার যদি পেট ঠান্ডা যেভাবে রাখতে সেটা করুন। আপনি বেশি মানে বেশি তেলে ভাজা, বেশি তেলে রান্না করলে পেট আপনার গরম হবে, সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা বাড়বে। শীতকালে আমরা যা খুশি খেয়ে নিই, কিন্তু সমস্যা হয় না, ওয়েদার ঠান্ডা থাকে, আপনার শরীর ঠান্ডা থাকে। কিন্তু গরমকালে কি হয়, খাওয়া দাওয়াটা ঠিক করে আমাদের দেখতে হবে, কি খাওয়া দাওয়া করবো, কি খাওয়া দাওয়া করবো না। তো এখন সিজনাল চেঞ্জটা চলছে, এখন একটু খাওয়া দাওয়া নিজে ঠিক রাখুন, আপনি সুস্থ থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু সত্যি সত্যি আপনারা চান আয়ুর্বেদিক পদ্ধতিতেই নিজেকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই ছুটে যাচ্ছেন সমস্ত ক্লিনিকে, এবং কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, কোন ক্লিনিকে কোন ডাক্তারবাবু কখন বসছেন, এবং আপনাদের কখন সময় হবে কোন ক্লিনিকে যাবার, এই যে যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে কিংবা জিজ্ঞাসাগুলো রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনে সুস্থ থাকার চাবিকাঠি। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই সব থেকে কাম্য। আর এই মুহূর্তে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের চিকিৎসার পরামর্শে মানুষ যে সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে, দেখে নেব তারই একটা ঝলক। রীতা ভট্টাচার্য, কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থারাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করেছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই সুস্থ। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থারাইটিস নিয়ে এই অস্টিওআর্থারাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%।
70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, আমার দাঁড়ানোই বেড়ে ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, একটা হাঁটতে পারছি। তাই তো? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত ভারতীয় প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু আপনি সত্যি সত্যি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে পারবেন। আপনাদের কিন্তু সত্যি সত্যি এটার জন্যই আমরা প্রত্যেকটা মুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু সত্যি সত্যি যাতে আভ্যন্তরীণভাবে সুস্থ থাকেন তা কিন্তু একদমই নয়, যাতে বাহ্যিকভাবেও আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেই পারেন, তার জন্য কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই লড়াই চালিয়ে যাচ্ছেন। আর আপনাদের জন্য আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস খান স্যারকে অনেক স্বাগত আজকে। নমস্কার। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই বলতে পারছি না যে আমরা সত্যি সত্যি সুস্থ রয়েছি। মানে 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু একটা শারীরিক সমস্যার মধ্যে রয়েছে। তো সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আর্থারাইটিস জনিত সমস্যা। তো এই আর্থারাইটিস জনিত সমস্যা মানে আজকের জেনারেশনের মধ্যে কেন বেশি দেখা যাচ্ছে যদি একটু বলেন দর্শকদেরকে। হ্যাঁ, দেখুন, আর্থ্রাইটিস জিনিসটা কিন্তু প্রথমে আসে না। আপনার যে বাঙালি বলি বা আর্থ্রাইটিস, সেটা কিন্তু এরকম নয় ফার্স্টে আপনার আর্থ্রাইটিস ধরা পড়ে যায়। ফার্স্টে কিন্তু আপনাকে সেটার জন্য কিছু প্রি সিমটম বা কিছু প্রি ডিজিজ আসে, যেটার জন্য আপনার পরবর্তীকালে আপনার সেটা ইগনোর করলে আর্থ্রাইটিসে যায়। আর্থ্রাইটিস জিনিসটা কেন হয়? আমাদের যে কোনো জয়েন্ট আছে, ধরুন আমাদের হাতের জয়েন্ট বা আমাদের রিস্ট জয়েন্ট বা আমাদের এলবো জয়েন্ট বা আমাদের নি জয়েন্ট, আমাদের কোমরের যে জয়েন্ট আছে, লাম্বার জয়েন্ট, সার্ভাইকাল জয়েন্ট, সমস্ত জয়েন্ট কিন্তু আমাদের একটা ফ্লুইড থাকে, যেটাকে বলি আমরা সাইনোভিয়াল ফ্লুইড। বিশেষ অনেকে দেখবেন বলে যে একটা জেল থেকে জেলটা শুকিয়ে যাচ্ছে, তো জেলটার মেডিকেল টার্ম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। তো এই যে জিনিসটা আছে, এটা আপনার জায়গাটাকে জাস্ট স্মুথ রাখতে সাহায্য করছে। আপনার যে জয়েন্টটা আছে যাতে মুভমেন্ট করতে সুবিধা সেটা আছে, কারণ ওই যে ফ্লুইডটা ওটাই কাজ। তো ওইটা কি হয়, আপনার ধরুন দীর্ঘদিন মানে একটা হয় কি, নর্মালি একটা বয়সের পর সেটা আস্তে আস্তে ফ্লুইডটার পরিমাণ কমতে থাকে বা শুকিয়ে যায়। কিন্তু এখন কি হচ্ছে, আমাদের ডেইলি লাইফস্টাইলে আমাদের কিছু নিজেদের ভুলের জন্য সেই জিনিসটা ফ্লুইডটা আস্তে আস্তে কম মানে টাইমের আগেই সেটা শুকিয়ে যাচ্ছে বা সেটা জেলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো
তখন কি হচ্ছে আপনার সেই জয়েন্টটা যেটা আছে সেই জয়েন্টটা কিন্তু আস্তে আস্তে আপনার ঘষা খাচ্ছে। ধরুন আপনার দুটো হাড়ের মাঝখানে যে ফ্লুইড ছিল সেটা তো কি জায়গাটাকে জাস্ট মসৃণ রাখছিল, জায়গাটাকে লুব্রিকেটিং করে রাখছিল, সেটা শুকিয়ে গেলে কি হচ্ছে দুটো হাড়ে ঘষা খাচ্ছে, তখন আমরা কি আসছে অস্টিওফাইটস বা অস্টিওপোরোসিস যেটা বলি আমরা। তা সেই জিনিসটা প্রথমে আসছে, মানে আপনার হাড়ের টুকরো টুকরো বেরিয়ে আসছে, ছোট ছোট হাড়ের টুকরো হচ্ছে, যে কোনো হাড়ে দেবেন সাইডে আপনি এক্সরে করে দেখতে পাবেন ছোট ছোট টুকরো কিন্তু বেরিয়ে আসছে, সেটাকে বলা হচ্ছে অস্টিওফাইটস। তো সেই থেকে হচ্ছে আপনার অস্টিওপোরোসিস। তারপরে আপনার যে আস্তে আস্তে যে জিনিসটা হচ্ছে তখন আপনি সেটাকে গ্রাহ্য করলেন না, তখন আপনার কি হচ্ছে আপনার ওই জায়গাটা হাড়গুলো উপরের পার্ট মানে মেজর হাড়টা ক্ষয়তে আরম্ভ করছে, তখন সেটা চলে যাচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ জিনিসটা হয়। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি প্রকাশ দাস বলছি নদিয়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা রয়েছে এবং আপনার বয়স কত? আমার বয়স 29। হুম, আর সমস্যা হচ্ছে যে আমার ত্বকটা জ্বালা করে আর ত্বক থেকে জল আসে। আচ্ছা, এটা কতদিনের সমস্যা আপনার? এটা 2-3 সপ্তাহ হয়ে গেল। 2-3 সপ্তাহ, মানে কোনো ডাক্তার দেখিয়েছেন এর জন্য? না, দেখানি। আচ্ছা শুনুন স্যার। আচ্ছা আপনার সমস্যাটা আরেকবার ঠিক করে বলুন আপনি। চোখটা জ্বালা করে আর ত্বক থেকে জল আসে। আচ্ছা চোখটা জ্বালা করছে, আপনি কি চোখে চশমা পরেন? না না চশমা পরেন না, কোনো পাওয়ার টাওয়ার চোখে কিছু নেই? না না না, কোনো এই জিনিসটা কি এই কদিনই হচ্ছে না আগেও হচ্ছিল? প্রায় তো 2-3 সপ্তাহ ধরে হচ্ছে। আচ্ছা কোনো অ্যালার্জি সমস্যা আছে? অ্যালার্জি তো টেস্ট করিনি, তবুও আসছে অ্যালার্জি। আছে, ঠিক আছে আমি বলছি আপনি শুনুন। দেখুন চোখটা যে বলছে আমার জ্বালা করছে, চোখ দিয়ে জল পড়ছে, এটা কিন্তু আপনার ওয়ান টাইপ অফ অ্যালার্জি হতেও পারে। যেহেতু আপনার চোখে কোনো পাওয়ার নেই বলছেন বা কোনো প্রবলেম নেই, তো এটা কিছুদিন ধরে হচ্ছে, মানে এটা হতে পারে। এখন তো সিজনটা চেঞ্জ হচ্ছে, তো যদি আপনার অ্যালার্জি থাকে আপনি জানেননি, কারণ আপনি কোনো টেস্ট করেনি। টেস্ট না করতে জানতে পারবে। সবাই অ্যালার্জি কিন্তু চুলকায় না। অনেকে ভাবে যে অ্যালার্জি মানে আমার শরীরে ইরিটেশন হবে বা চুলকবে, কিন্তু সবাই অ্যালার্জি চুলকায় না। আপনার কিছু অ্যালার্জি থাকে যেমন চোখ দিয়ে জল পড়ে, চোখে চুলকায় বা চোখ জ্বালা করে বা কোনো সমস্যা হয়, এই জিনিসগুলো কিন্তু হয়। তো আপনার একটা অ্যালার্জি টেস্ট করুন সিম্পল। আর আপনি খাওয়া দাওয়াটা ঠিক করুন, মানে আপনি চিংড়ি মাছ, ডিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি এই জিনিসগুলো এখন আপাতত খাবেন না। আর তেঁতুলের টক, এগুলোতে কি হয় অ্যালার্জি আমাদের মানে অ্যাগ্রাভেট হতে পারে, বাড়তে পারে। তো এগুলো এখন কিছুদিন খাবেন না। ডিম, বেগুন, চিংড়ি মাছ এটা একদমই খাবেন না এই কদিন। দুধটা খেলেও কম করে খাবেন, বেশি খাবেন না। একটা আইজি টেস্ট করুন, টেস্ট করে দেখুন আইজিটা আপনার কি আছে, কি কন্ডিশনে আছে। তারপরে আপনি আমাদের ইয়েতে আসুন, যদি আপনার অ্যালার্জি থেকে থাকে সেটা চিকিৎসা করে দেবো। আর যদি এটা অন্য কারণে হয় তাহলে সেটা আমরা শিওর হয়ে যাবো যে আপনার অ্যালার্জি নিয়ে অন্য কিছু হচ্ছে আর কি। শুধু অ্যালার্জি কারণে হয় তাও না, আমরা কোনো কারণে কোনো ইনফেকশনের কারণে কিন্তু হতে পারে এই জিনিসটা। তো আমার যেটা মনে হচ্ছে আপনার সিমটমটা শুনে যে আপনার অ্যালার্জি কারণে হচ্ছে, তো আপনি আইজি টেস্ট করে আপনি রিপোর্টটা নিয়ে চলে আসুন। আপনার অ্যালার্জি হোক বা না হোক, এই যে চোখের যে সমস্যাটা বললেন আপনি, এটা কিন্তু চিকিৎসা আয়ুর্বেদে আছে, আপনি চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবেন। স্যার অস্টিওফাইট আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম একটু আগে, তো এটার লক্ষণগুলো যদি দর্শকদেরকে জানান। হ্যাঁ, অস্টিওফাইটস হচ্ছে আপনার সেই বোঝা যাবে যে আপনার দেবেন জয়েন্ট মানে আপনার হাত মানে পাটা বা হাতটা যেখানটা আপনার হয়েছে, অস্টিওফাইট মূলত পায়ে হয়, পাটা ভারী ভারী লাগবে আপনার, ঠিক আছে? মানে নর্মালি শরীরের তুলনায় পাটা বেশি ভারী মনে হবে, মানে আপনার পা পুরো হার্ড লাগবে। কোনো পায়ের মধ্যে কোনো টেন্ডারনেস বা কোনো ইয়েনেস পাবেন না আপনি। মনে হবে আপনি পেশেন্ট এসে কমপ্লেন করে আমার পাটা খুব ভারী ভারী লাগছে, আমি হাঁটতে পারছি না। তো ভারী ভারী লাগছে মানে কি হচ্ছে, তখন ধরে নিতে হবে আপনার ওই অস্টিওফাইটস হয়েছে। তো অস্টিওফাইটস আপনি জাস্ট বাড়িতে দেখা যায় না, আপনাকে একটা এক্সরে করতে হবে সেই মুহূর্তে। এক্সরে করলে যেমন সেখানে এসে আসবে আপনার মার্জিনাল অস্টিওফাইটস বা বাইলেটারাল অস্টিওফাইটস। মানে মার্জিনাল মানে কি মার্জিন বরাবর আপনার সেই হাড়টা ক্ষয়েছে, আর বাইলেটারাল মানে দুটো পায়ে আমরা দুটো ল্যাটেরালি পজিশনে আমরা হাড়টা ক্ষয়েছে আর কি। তো এগুলো মেডিকেল টার্ম থাকে, তো এই জিনিসটা আপনি বুঝতে পারবেন তখন হচ্ছে। আরেকটা হয় দেখবেন অনেকে বলে পায়ে আমার কটমট করে আওয়াজ করছে, আমি হাঁটছি আমার মনে হচ্ছে হাঁটুগুলো ঠোয়া খাচ্ছে, কটমট কটমট করে আওয়াজ করছে, বসতে গেলে আওয়াজ করছে, আর ভীষণ ব্যথা। তো এই যে আওয়াজ করছে, আওয়াজটা কেন করছে? আওয়াজটা করছে কারণ আমরা দুটো হাড় ঘষা খাচ্ছে। আপনার যে পায়ের ধরুন যে নি জয়েন্টটা ছিল, মাঝে যখন জেলটা শুকিয়ে যাচ্ছে তখন নি জয়েন্টের এইখানে আপনার ঘষা খাচ্ছে, তো আপনি হাঁটছেন, বসছেন, উঠছেন, সিঁড়ি ভাঙছেন, যাই করছেন না কেন এটা ব্যথা করছে আপনার, কারণ আমরা দুটো হাড় ঘষা খাচ্ছে। তো ঘষা যদি দুটো হাড় খায় তখন আমরা অস্টিওফাইটস তো থাকবেই, ঘষা খাচ্ছে মানে সেটা ক্ষয়ে যাবে। সাথে আপনার যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে সেই জন্য আপনার হাড়টা ক্ষয়তে পারে। তো অস্টিওফাইট কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু হয়। তো এই জন্য অনেক কারণে জিনিসগুলো হয়, কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার পা খুব ভারী ভারী লাগবে, হাঁটতে চলতে একটু পায়ে আওয়াজ হবে, আর প্রচন্ড একটা ফিকিং পেন হবে আর কি। তখন ধরতে হবে যে আপনার একটা আর্থ্রাইটিস হয়েছে। সেটার জন্য আপনাকে একটা এক্সরে রিপোর্ট করতে হবে, পায়ের বা হাঁটু যেখানে হচ্ছে যে জয়েন্টে করলে আপনি সেই রিপোর্টটা দেখতে হবে, পরিষ্কার লিখে দেওয়া আছে, এটা নিয়ে আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন, চিকিৎসা করবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। স্যার এই ধরনের সমস্যার জন্য এনবিপি তে কি ধরনের চিকিৎসা রয়েছে? এই যে সমস্যাগুলো বললাম, এই ধরনের সমস্যা যদি আপনি অ্যাকিউট স্টেজে আসেন, মানে আপনার জাস্ট রোগটা হয়েছে, আপনি প্রিলিমিনারি স্টেজে এসেছেন, তো আপনার জাস্ট মেডিসিন দিয়ে আপনার ওই জেলটাকে, মানে আপনার যে জেল সাইনোভিয়াল ফ্লুইডটা আছে, কার্টিলেজ যেটাকে বলছি আমরা, সেটা আপনার রিস্টোরেশন কিন্তু মেডিসিনে হয়ে যাবে আস্তে আস্তে, মানে আপনার জেনারেট হয়ে যাবে শরীরের মধ্যে। কিন্তু আপনি যদি রোগটাকে নিয়ে আসেন ধরুন 10 বছর, মূলত আমাদের যে ব্যথার কেসগুলো দেখি, আমাদের পেশেন্টে মেজরিটি থাকে ব্যথার পেশেন্ট,
তার মধ্যে মেজরিটি থাকে তারা 10 বছর ধরে 20 বছর ধরে ভুগছে। মানে এরকম কেউ থাকে না যে আমি যা 2 মাস 3 মাস ধরে ভুগছি। হ্যাঁ, তার কি হয় বলে আমি 6 মাস আগে ব্যথাটা ছিল, দিয়ে হঠাৎ করে কমে গেল, দিয়ে আবার 2 মাসে হচ্ছে। মানে কি তার 6 মাস ধরে হচ্ছে, কিন্তু ব্যথা বললো না, সে বললো 2 মাস ধরে, কিন্তু তার কিন্তু ব্যথা 6 মাস ধরে ছিল। সেই 6 মাস ধরে সে কোনো পেন কিলার বা কোনো কিছু মেডিসিন খেয়েছিল, সাময়িকভাবে ব্যথাটা কমেছিল, আবার তার শরীরের মধ্যে কোনো প্রবলেম আসছে, হয়তো কোনো ভারী জিনিসপত্র পাওয়ার জন্য হোক, ওভার ওয়ার্কনেসের জন্য, মানে ওভার কাজ করছে, বা এই কারণে বিভিন্ন কারণে ব্যথাটা আবার ফিরে আসছে। তো এই যে জিনিসটা হয়, ব্যথা যে একটা সময় আপনার হয়তো আগেও এসছে, কিন্তু আপনি সেই মুহূর্তে কোনো একটা জাস্ট পেন কিলারকে নিজেকে জিনিসটা দাবিয়ে দিয়েছেন, দিয়ে আপনার বয়সের সাথে সাথে আপনার টাইমের সাথে আবার জিনিসটা ফিরে আসছে। তো এই জন্যই বলবো যে আপনি অ্যাকিউটসে আসেন, তো আপনার কোনো থেরাপি লাগবেই না, আপনি জাস্ট মেডিসিনে সুস্থ হয়ে যাবেন। যদি আপনি পরে আসেন সেক্ষেত্রে আপনার স্পিডি রিকভারির জন্য থেরাপি লাগবে। এরকম না যে আপনাকে থেরাপি জোর জবরদস্তি করে দেওয়া হবে। আপনি যদি না চান যে মেডিসিনে আমি সুস্থ হবো, অনেক পেশেন্ট কিন্তু মেডিসিনে সুস্থ হয়ে যায়। এবারে কারো যদি থাকে যে না আমাকে একটু তাড়াতাড়ি সুস্থ হতে হবে, একটু মানে রিকভারিটা স্পিডি যায়, তখন আমরা বলি যে আপনি থেরাপিটা করে নিন, তাহলে আপনার কার্ডিয়াক স্ট্রেসটা আরো চটজলদি হয়ে যাবে, যেটা মেডিসিনে হচ্ছিল। কারণ মেডিসিনটা কি হচ্ছে, আপনার ইন্টারনালি গিয়ে কাজ করছে, থেরাপিটা আপনার এক্সটার্নাল ইন্টারনাল দুটোই কাজ করছে, তাহলে আপনার রিকভারিটা আরো তাড়াতাড়ি হচ্ছে আর কি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই প্রত্যেকটা ক্লিনিকে শুধুমাত্র আপনাদের জন্যই ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আয়ুর্বেদিক পদ্ধতিতে এবং আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে যাতে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি মাঝি থেকে সত্যজিৎ দাস বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন সত্যজিৎ বাবু? সমস্যা হলো আমাদের ঠান্ডাতে কিছুদিন মানে এর জন্য ঠান্ডার লেগে ফুলেছে, কিন্তু ডাক্তার দেখালাম 2 দিন আগে, বা তার আর কিছু বড়ি খাচ্ছিলাম, কিন্তু ঠান্ডা লেগে গলাটা ফুলেছিল, গলাটা এখনো কমছে না। আচ্ছা, গলাটা ফুলেছে, ঠান্ডা লেগে গলা ব্যথা কমছে না। আপনার বয়স কত? বয়স হ্যাঁ, 25 বছর বয়স। 25 বছর বয়স। আচ্ছা, কতদিন ধরে সমস্যাটা হচ্ছে আপনার? এই যে খাচ্ছি তো কিছুদিন বড়ি খাচ্ছি, কিন্তু 2 দিন আগে করলাম, কিন্তু সেভাবে আমি পাচ্ছি না। আচ্ছা, শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার কি সর্দি আছে না শুধু কাশি হচ্ছে, এটা হচ্ছে? সর্দিটা সেরকম ভাবে নেই, মানে একটু কাশিটা হচ্ছে। আচ্ছা, হাঁচি হচ্ছে কি কাশি হচ্ছে? আচ্ছা আচ্ছা, হাঁচি হচ্ছে কি? হাঁচিটা মাঝে সাঝে মাঝে সাঝে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, আপনার যেটা হয়েছে এটা আপনার জাস্ট একটা কমন কোল্ড, মানে আপনার ঠান্ডা লেগেছে, এটা হচ্ছে। এবার আপনি কি বলছেন যে আমি চিকিৎসা করছি, 2-3 ট্যাবলেট বা বড়ি খাচ্ছি, আমার সারছে, আবার যে সে হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে, আপনার ঠান্ডা লাগাটা গোড়া থেকে ঠিক হচ্ছে না। আপনার কফ নেই বলছেন, হয়তো আপনার ভেতরে একটু কফ জমে আছে অল্প করে, মানে বাইরে বেরোচ্ছে না। সবসময় কিন্তু কফ বাইরে বেরোয় না, অনেক সময় কফটা বুকের মধ্যে বসে থাকে। তো আপনি এবার কি হলো, আপনি বাইরে থেকে মেডিসিন খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক হোক যাই হোক না কেন খাচ্ছেন, সেটা খেলে আপনার কি হচ্ছে, কফটাকে তারা বসিয়ে দিয়ে তারা উপর থেকে আমরা সুস্থ করে দিচ্ছে আর কি। মানে আপনার যে ভেতরে যখন কফ আছে বা ভেতরে আপনার ঠান্ডা লাগা যে ভাইরাসটা আছে, সেটা কিন্তু পুরোপুরি ঠিক হচ্ছে না, আপনার রয়ে যাচ্ছে। জাস্ট উপর দিক থেকে আপনি সুস্থ, একটা দেখানো হচ্ছে যে আপনি সুস্থ আছেন। তাহলে আপনার কি হচ্ছে, আবার আপনার কোনো কারণ ঠান্ডা লাগছে, কারণ আপনার তো ঠান্ডা যায়নি পুরোপুরি। আপনার ওয়েদার এখন ধরুন সকালবেলায় লাগছে ঠান্ডা, দুপুরবেলায় গরম, আবার রাতে ঠান্ডা লাগছে। তো এবার সেই মুহূর্তে আপনার কোনো না কোনো কারণে সিজনাল, মানে সিজনাল কি ওটা ওই দিনের মধ্যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তখন আমার এটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে। তো এই ক্ষেত্রে বলবো, আপনার যদি এই পুরো সমস্যাটা চিকিৎসা করে আপনি পুরোপুরি মানে ঠিক করতে চান, তাহলে আপনাকে গোড়া থেকে চিকিৎসা করতে হবে। আপনার কেন হচ্ছে, আপনার এই যে সমস্যাটা, আপনাকে নিজেকে তো প্রথমে ঠিক রাখতে হবে, একটু গরম জল খেতে হবে, করতে হবে। আমি ঠান্ডা এক্সপোজারে যাবেই না বলতে গেলে, এখন ঠান্ডা তো নেই, কিন্তু তাও আমি ঠান্ডা এসে, কারণ এই সিজনাল চেঞ্জে আমাকে শরীর খারাপ বেশি হয়। মানে শীতকালে যেমন সুস্থ আছে, কিন্তু যখন ঠান্ডা গরম আছে, তখনই শরীর খারাপ হচ্ছে, তখনই হাঁচি কাশি হচ্ছে, তখনই ঠান্ডা লাগছে। তো এই জিনিসটা তো আপনাকে করতে হবে এটাই যে আপনাকে আয়ুর্বেদিক চিকিৎসা করতে হবে। আয়ুর্বেদিক চিকিৎসা করলে আপনি পুরো জিনিসটা গোড়া থেকে আমরা চিকিৎসা করবেন, আপনার যে কফ আছে সেটা আপনার কিন্তু শরীর থেকে বেরিয়ে যাবে, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকেরই এই একটা সমস্যা কিন্তু দেখা দিচ্ছে, যে গলাজনিত সমস্যা কিংবা গলায় ব্যথা। তো এই কারণটা কি মানে আমরা সত্যি সত্যি ধরতে পারি যে শুধু সিজনাল চেঞ্জের জন্যই হচ্ছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে? দেখুন, মূলত এটা সিজনাল চেঞ্জের জন্যই হচ্ছে। এবারে কারোর ধরুন অ্যালার্জি আছে বা কারোর ধরুন থ্রোটে কোনো ইনফেকশন আছে, মানে তার বাইরে থেকে ধুলোবালি, যেহেতু আমার নাক দিয়ে কিন্তু গলাতেই যাচ্ছে, আমার নাক দিয়ে যে ধুলোবালি ঢুকছে, ধুলোবালি ধোঁয়া যাই ঢুকছে না, এটা কিন্তু আমাদের গলাতেই যাচ্ছে, কারণ নাকের সাথে আমাদের গলার কানেকশন আছে। তো এই জন্য আপনার কি হচ্ছে, এবার আপনার যদি কোনো কারণে অ্যালার্জি থেকে থাকে, ধরুন ডাস্ট অ্যালার্জি আছে বা কোনো অ্যালার্জি আছে, সেই জিনিসটা নাক দিয়ে ঢুকে শরীর যাচ্ছে, গলা থ্রোট ইনফেকশন হচ্ছে। আর একটা ঠান্ডা লেগে, তো একটা মেজর পার্ট ঠান্ডা লেগে হচ্ছে, কারণ দিনের বেলা কি হচ্ছে, গরম লাগছে, আমরা ফ্যান চালাচ্ছি বা আমরা কোনো ঠান্ডা জায়গায় আছি, আবার রাত্রে বা রাত কেন বিকেলে সন্ধ্যের পর থেকে কিন্তু আবার দেখুন ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। সেই ঠান্ডা হাওয়ার সময় অনেকে নিজেকে ঢেকে রাখছে না। এবারে সবার তো ইমিউনিটি পাওয়ার সমান না, কারোর ইমিউনিটি কম, তার ঠান্ডাটা জলদি লেগে যাচ্ছে। তো এটা মূলত ঠান্ডার জন্যই হচ্ছে। আর সিজনাল চেঞ্জে কিন্তু হবে, দেখুন আপনি যখন গরমকাল থেকে বর্ষাকাল আসে তখন একটা সবার শরীর খারাপ হয়, আবার দেখুন বর্ষা থেকে শীত আসে তখন থেকে শরীর খারাপ হচ্ছে, শীত থেকে গরমে শরীর খারাপ হচ্ছে। তো
তো সিজনাল চেঞ্জটা খুব একটা বাজে জিনিস, কারণ আমরা যে 3টে বেলা মানে সকাল দুপুর রাত 3টে বেলা 3 রকম একটা ওয়েদার থাকে। তো এইটা সবচেয়ে বাজে জিনিস। আপনার সারাদিন ঠান্ডা আছে সমস্যা নেই, সারাদিন গরম আছে প্রবলেম নেই, কিন্তু দিনের বেলায় গরম, রাত্রেবেলায় ঠান্ডা, আবার সকালবেলায় ঠান্ডা, তখন আপনার সমস্যাটা হচ্ছে, কারণ আপনি নিজেকে সেভাবে রাখতে পারছেন না, আপনাকে বাইরে বেরোতে হচ্ছে। তো এইখানে আপনাকে নিজেকে ঠিকঠাক রাখতে হবে, সুস্থ থাকলে ভালো থাকবেন আপনি। স্যার, এই যে আপনি বললেন ইমিউনিটি বুস্ট আপের জন্য, তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই মুহূর্তে ইমিউনিটিটাকে বুস্ট করা যাবে? দেখুন, ইমিউনিটি বুস্ট করতে সিম্পল একটা ব্যাপার, আপনি সকালে উঠে 5 থেকে 10টা আপনি তুলসী পাতা খান খালি পেটে চিবিয়ে, সাথে একটু মধু দিয়ে দেবেন, মধু দিয়ে তুলসী পাতা খান। এটা তুলসী পাতা কিন্তু খুব ভালো আমাদের ইমিউনিটি বুস্টারে কাজ করে। আমরা এটা অনেকেই মানে আগেও দেখেছি, আমাদের অনেক শাস্ত্রে আছে যে তুলসী পাতা কিন্তু খুব ভালো কাজ করে, আর প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে। তো আপনি তুলসী পাতা 5টা থেকে 10টা তুলে তার সাথে অল্প মধু দিয়ে আপনি খান, সেটাতে খেলে আপনার একটা ইমিউনিটি বুস্টার, না এমনিতেই সেটা একটা ইমিউনিটি বুস্টার এসে কাজ করবে কিন্তু আপনার। দেখুন, সত্যি সত্যি আয়ুর্বেদ কিন্তু পারে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তুলতে। এটি কিন্তু অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু সত্যি সত্যি আপনি নিজেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। এবং তার জন্যই কিন্তু এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনারা জীবনে আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদের হাত ধরেই বাকি জীবনটা সুস্থ স্বাভাবিকভাবে কাটান। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যালো, কে বলছেন? কে রয়েছেন ফোনের মধ্যে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, বলুন, কে বলছেন? আমার থেকে বলছি। কোথা থেকে বলছেন? আমার 2023-এ স্ট্রোক হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আমার হ্যালো। হ্যাঁ, কোনো কারণে হয়তো আপনার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে। তাছাড়া কিন্তু আপনারা হাওড়াতেও পেয়ে যাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের সঙ্গে ডাক্তারবাবুরা থাকছেন। কিন্তু এই মুহূর্তে আপনারা হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস খাঁকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। আচ্ছা, আবার কিন্তু আপনারা বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং আপনারা কিন্তু শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও এবং গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এবার হচ্ছে কিন্তু কৃষ্ণনগরে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই প্রত্যেকটা ক্লিনিকে ছুটে যাচ্ছেন এবং যাতে আপনারা শুধুমাত্র আয়ুর্বেদের হাত ধরেই আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতেই পারেন, তার জন্যই কিন্তু এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা অঙ্গীকারবদ্ধ। এই মুহূর্তে আরো একজন বন্ধু আমাদের টেলিফোন লাইনে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন, কে বলছেন? আমি স্বপন হাজরা বলছি। বলুন স্বপন বাবু। আমার তো সমস্যার জন্য ফোন করেছিলাম। আচ্ছা, বলুন আপনার কি সমস্যা? সমস্যা হচ্ছে মানে বয়স আমাদের থাকতে তো, কিন্তু এই সময় চুল না প্রচন্ড পরিমাণে পড়ে যাচ্ছে। আচ্ছা, আর চুল পেকেও যাচ্ছে। এটা ছিল না, এটা লকডাউনের পর থেকে না 2022-23 সাল থেকে এই জিনিসটা বেড়েছে। আগে আমার চুল অতটা পরিমাণ শ্যাম্পু করলে যতটুকু একটা সামান্য যেটা ছিল এটা এখন অতিরিক্ত পরিমাণে পড়ছে। আচ্ছা, এর জন্য কি আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন আগে? এই জন্য ন্যাচারাল যে হয় না, মানে মেখেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, শুনুন স্যার, ওটা বলছেন থেকে আমি ইয়ে করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না।
আচ্ছা, আপনার কি এই চুল ওঠাটা মানে চুল পড়াটা কি সারা বছর ধরে আছে না কোনো একটা সিজনে এটা হচ্ছে? এটা 2022-23 থেকে এটা শুরু হয়েছে, মানে মোটামুটি পড়ছে, শীতকালে একটু বেশি পড়ছে, গরমকালে একটু কম। আচ্ছা, কিন্তু চুলটা ঝরছে তাই তো? ধরছে, হ্যাঁ। আচ্ছা, আপনার কি কোনো লিভারে কোনো সমস্যা আছে এরকম কিছু দেখেছেন আপনি? লিভারে বলতে খাওয়া দাওয়া একটু হজমটা একটু মানে কমই হয়। আচ্ছা, বয়স কত বললেন আপনার? 32। 32। তাই বলছি, আপনি শুনুন, দেখুন আপনার যে চুলের প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রথমটা হচ্ছে আপনার ধরুন যেখানে আপনি আছেন সেই জায়গাতে আপনার জল কেমন ভালো কি খারাপ, কারণ আমরা তো মাথায় জল মানে মাথায় স্নান করি জল নিই বা যাই করি না কেন, মাথায় মানে ওয়াশ করি, হেয়ার ওয়াশ করি আমরা। তো জলটা যদি আপনার পলিউটেড হয়, জলের মধ্যে যদি প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেক্ষেত্রে কিন্তু চুল উঠতে পারে আপনার। এটা একটা কারণ গেল। 2 নম্বর কারণ হচ্ছে আপনি কিভাবে খাওয়া দাওয়া করছেন, আপনি নিজের ফুড হ্যাবিটটা কি আছে। কারণ এটা বলবেন আপনি যে ফুড হ্যাবিটের সঙ্গে কি অবশ্য সম্পর্ক, কারণ আপনার যদি লিভার কোনো কারণে ক্ষতিগ্রস্ত থাকে, আপনার যদি গ্যাস অ্যাসিডিটি সমস্যা খুব বেশি থাকে, কোনো কারণে যদি ফ্যাটি লিভার থেকে থাকে বা লিভারে কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লিভার যদি হয় তখন আমরা কিন্তু চুল উঠবে। কারণ লিভার সমস্যা থেকে আমার স্কিনের সমস্যা আসবে। মানে মাথাতে তো আমার চুলের যে গোড়া আছে স্কাল্পে, সেখানেও তো আমাদের একটা স্কিন আছে, তো সেইখানে আপনার যদি কোনো কারণে স্ক্যাল্প সোরিয়াসিস বা কিছু হয়ে থাকে তখন কিন্তু আমার চুল উঠবে। তো এই অনেকগুলো কারণ থাকে, আরো অনেক থাকে, আপনার দুটো হেরিডিটি ব্যাপার থাকে। তো এই ক্ষেত্রে আপনার যে বলছেন যে 22-23 পর থেকে হচ্ছে, তো এই ক্ষেত্রে ধরলাম হেরিডিটি ব্যাপারটা নয়, আপনার জাস্ট কোনো একটা কারণের জন্য হচ্ছে। তো এটার জন্য কিছু আপনার কোনো টেস্ট করার দরকার নেই। আমাদের চুলের জন্য আমরা শুধু আপনাকে কোনো তেল, শ্যাম্পু বা কোনো কন্ডিশনার এইসব ব্যাপারে কথার মধ্যে না গিয়ে আপনাকে কিন্তু মেডিসিনও দেওয়া হবে, আপনার কিছু থেরাপিও করা হবে। তো সেগুলো করলে কি হবে, আপনার চুলের যে ওঠার ব্যাপারটা বা এই যে অল্প চুল পেকে যাচ্ছে বলছেন, এটা কিন্তু লিভারের কারণেও হতে পারে। সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনার যদি লিভারের কারণে হয়, লিভারটাকে আমরা রিস্টোর করবো। আপনার যদি অন্য কারণে হয়, সেটাকে আমরা ঠিক করবো। সাথে সাথে আপনার এমনি চুলগুলো ঠিক হয়ে যাবে। আপনার যে কম বয়সে চুল পেকে যাচ্ছে মনে হচ্ছে আপনার কোনো প্রবলেম হয়, তার জন্য হচ্ছে এটা। কারণ আপনার 32 বয়সটা চুল পাকার জন্য নয়। তো আপনি এটার জন্য চিকিৎসা করতে আমাদের যে কোনো নিয়ারেস্ট চেম্বারে আপনি আসুন, হেল্পলাইনে যোগাযোগ করে। আপনারা শুধু মানে বললাম তো, আপনাকে মেডিসিন দেওয়া হবে, সাথে আপনাকে কিছু ডায়েট চার্ট বলা হবে, আপনার কি সমস্যা হচ্ছে সেইভাবে আপনার দেখে, আপনার কোনো রিপোর্ট করার দরকার নেই মতো আপনি এমনি চলে আসুন, চিকিৎসাটা শুরু করুন। তারপরে কি লাগবে না লাগবে সেটা করলে আপনি আস্তে আস্তে কিন্তু এই যে চুল ওঠাটা একবারে একদিনে কমে তো যাবে না, কিন্তু একদিনে আস্তে আস্তে দেখবেন ঠিক কমে যাচ্ছে আপনার। উইদিন 2 থেকে 3 মান্থসের মধ্যে আপনার চুল ওঠা কমে যাচ্ছে। চুলের যে মানে তাড়াতাড়ি অকালপক্কতা হয়েছিল, তাড়াতাড়ি পেকে যাচ্ছিল, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার সমসাময়িক যে আশেপাশে পেটের সমস্যা সবকিছু ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই নাম্বারটাই কিন্তু আপনাদের জীবনে সুস্থতার চাবিকাঠি। ইতিমধ্যেই আরো একজন কলার আমাদের উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি ডায়মন্ড থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, ডায়মন্ড হারবার থেকে বলছিলেন, বলুন কি সমস্যা আপনার? আবার বয়সটা কত? বয়স 32। 32। বলুন এবার কি সমস্যা? হ্যালো। হ্যাঁ বলুন, কি শারীরিক সমস্যা আপনার? সমস্যা বলতে আমার মানে দেখতে পাচ্ছি পা ফাটার সমস্যা দেখা দিচ্ছে। শীতকালটা পড়লে খুবই ফাটে, আর গরমকালে তো কমে যায় কিন্তু থেকে থাকে। আচ্ছা, এটা কতদিন ধরে সমস্যাটা রয়েছে আপনার? হ্যাঁ, কতদিনের সমস্যা এটা আপনার? অনেকদিনের সমস্যা। আচ্ছা, মানে এর জন্য কি কখনো ডাক্তার দেখিয়েছেন এই সমস্যার না, জন্য? কি প্রবলেম আমি তো জানি না, ডাক্তার দেখানো হয়নি। ওষুধ পয়সা কিছু লাগাতাম, যেগুলো ন্যাচারালি মলম টলম আছে সেগুলো লাগাতাম, কিন্তু কিছুই হতো না। কিছুক্ষণের সেরে যেত, আবার দেখাইতো। আচ্ছা শুনুন স্যার, বলছি। আমি বলছি আপনি স্ক্রিনে শুনুন। দেখুন আপনার যে সমস্যাটা পুরোটা শুনলাম আমি, এটা ওয়ান টাইপ অফ স্কিন ডিজিজ, একটা এক্সিমা হতে পারে বা ওয়ান টাইপ অফ স্কিন ডিজিজ ধরে রাখুন আপনি। তো এই ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে, আপনার ফেটে যাচ্ছে বলছেন, আর সেটা ফেটে আপনার জাস্ট কিছু মলম লাগছে ঠিক হচ্ছে, আবার আপনার হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, আপনার স্কিনটা তো আমাদের 7টা লেয়ার আছে স্কিনে। তো আপনার স্কিনের যে ফাটছে বা যেটা আপনার ইয়ে হচ্ছে, রক্ত বেরোচ্ছে বা যাই হচ্ছে না কেন, এটা কিন্তু আপনার ফার্স্ট লেয়ারে নেই, এটা আপনার অলরেডি 2-3টা লেয়ার চলে গেছে, সেই জন্য আপনার ফেটে যাচ্ছে, ঠিক হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি উপর থেকে মলম লাগান বা যাই করুন না কেন, আপনার সাময়িকই ঠিক হবে, কিন্তু ভেতর থেকে জিনিসটা ঠিক হবে না। কারণ একটা স্কিন ডিজিজে প্রপার ট্রিটমেন্ট লাগে, প্রপার ডায়েট চার্ট লাগে, প্রপার খাওয়া দাওয়া ঠিক করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এসে চিকিৎসা করাতে হবে। আপনি ডায়মন্ড হারবার আছেন মানে ওখানে আমার কাছাকাছি দুটো চেম্বার আছে, আমতলাতেও আছে, কাকদ্বীপেও আছে। আপনি যে কোনো একটা জায়গাতে এসে আপনি দেখান কি সমস্যা হচ্ছে, কোনো যদি রিসেন্ট সেটা বেসিসে রিপোর্ট থাকে সেটা নিয়ে আসুন, সেই রিপোর্টটা দেখে আমরা একটা ট্রিটমেন্ট শুরু করবো। এরকম না যে গতানুগতিক কোনো একটা মলম বা কোনো একটা ক্রিম দিলাম আপনার সেরে যাবে। আপনার স্কিন ড্রাইয়ের জন্য তো শুধু পা ফাটছে না, অন্য কারণ হতে পারে। কারণ পা যদি স্কিন ড্রাই হতো, তার পা কেন আপনার হাতও ফাটতো বা আরো অন্যান্য জায়গায় সেই স্কিনটা আপনার ড্যামেজ হতো, কিন্তু হচ্ছে না, পায়ে শুধুমাত্র ফাটছে বলছেন আপনি। তো এটা আপনার ঠিক করতে গেলে আপনাকে চিকিৎসা করতে হবে। এটা অলরেডি অনেক পুরনো হয়ে গেছে, সেই জন্য ফেটে আপনার জিনিসটা সহজে সারছে না, আর আপনার ক্রিম লাগালে সারবেও না। তো এটা আপনাকে চিকিৎসা করে কিছু মেডিসিন খেতে হবে, কিছু ইয়ে করলে, কিছু ডায়েট চার্ট ফলো করলে, কিছু জিনিস ইয়ে করলে। তো আপনি জলটা একটু বেশি করে খাবেন, এটা আমি বলছি আপনাকে। আপনি জল হয়তো কম খান,
জল ঠিকঠাক করে খান, বাকি আপনি আপনার যা রিপোর্ট আছে রিলেভেন্ট সব রিপোর্ট নিয়ে আপনি আসুন, চিকিৎসা করলে এটা আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন। স্যার এই জনিত সমস্যা কিন্তু এখনকার দিনে খুবই দেখা যাচ্ছে, যে স্কিন জনিত সমস্যা কিংবা এই যে চুল পড়ে যাওয়ার মতন সমস্যা। অনেকেই বলছেন যে চুল পড়ে যাচ্ছে অথচ সেই জায়গা থেকে রিগ্রোথ হচ্ছে না। তো এনবিপিতে এই ধরনের চিকিৎসার জন্য কি সমাধান রয়েছে? দেখুন, চুল পড়ে যাচ্ছে রিগ্রোথ মানে ওই জায়গাতে মানে বাংলায় বলেছে টাক পড়ে যাচ্ছে, বা একটা হয় যেমন স্ক্যাল্প সোরিয়াসিস, আপনার মানে আমাদের যে সোরিয়াসিস স্কিনের মধ্যে হয় চাকড়া চাকড়া বা একটা রেডনেস থাকে, সেটা কিন্তু মাথাতেও হতে পারে। তো অনেকে সেটাকে ভুল করে ভাবে অনেকে যে আমার ওটা হচ্ছে খুশকি হয়তো, কিন্তু খুশকি আলাদা, স্ক্যাল্প সোরিয়াসিস আলাদা। খুশকি হচ্ছে আপনার গুঁড়ো গুঁড়ো হবে, ছাল ছাল উঠবে না, কিন্তু স্ক্যাল্প সোরিয়াসিস পুরো আপনার ছাল ছাল জিনিসটা উঠে আসবে, একটা স্কেলিসের মতো ব্যাপার থাকবে আর কি। তো এই যে জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে কেন হচ্ছে, এটা হচ্ছে আপনার স্কিনের অত্যধিক ড্রাইনেসের জন্য। স্কিন কিন্তু প্রথমে আপনার ড্রাই ছিল না, কিন্তু পরবর্তীকালে কোনো কারণে স্কিনটা আপনার অত্যধিক ড্রাই হয়ে গেছে, অত্যধিক সেন্সিটিভ হয়ে গেছে, সেই জন্য আপনার এই বাইরের ওয়েদারে সেটা অত্যধিক হয়ে প্রবলেম হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আপনাকে আমাদের এনবিপিতে চিকিৎসা ব্যবস্থা বলতে আমরা কিছু মেডিসিন, জাস্ট মেডিকেশন দিয়েই বলবো যে আপনার ঠিক হয়ে যাবেন। খুব রেয়ার কেসে যাদের ধরুন খুব পুরোনো ব্যাপার, সহজে মেডিকেশন দিয়ে পুরোপুরি সুস্থ হতে টাইম লাগছে, সেক্ষেত্রে বলবো আমাদের হেয়ারের থেরাপি আছে, লাইলিগেন্সের ক্ষেত্রে কিছু আমাদের চুলের থেরাপি, কিছু স্কিনের থেরাপি আছে, সেগুলো করলে আপনি কিন্তু সেই ব্যাপারে পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবেন। স্যার প্রত্যেকটা মুহূর্তে আপনি বলছেন যে ড্রাই স্কিন হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের এই সমস্যাগুলো রয়েছে। তো আমাদের কি বোঝার কোনো রকম উপায় রয়েছে যেটা আমাদের ড্রাই স্কিন কিংবা আমাদের সেনসিটিভ স্কিন, মানে এই ডিফারেন্সটা আমরা কি করে ধরতে পারবো? ড্রাই স্কিনটা আপনি বাইরে থেকে জাস্ট আপনার ব্লাইন্ড, যে মানে ব্লাইন্ড বলতে গেলে বুঝতে পারবেন এটাই যে আপনি স্কিনে একটা হয়তো নখ দিয়ে আঁচড় কাটছেন, দেখবেন সাদা সাদা দাগ চলে আসছে, তখন বুঝবেন স্কিনটা ড্রাই। কিন্তু দেখবেন আমি গরমকালে স্কিনে আঁচড় কাটবেন, কোনো রকম দাগ আসছে না, কিন্তু অনেকের আছে তাদের কাছে ড্রাই থাকে বলে। কিন্তু শীতকালে কি ওয়েদারটা ড্রাই আছে, তো আপনি যেমন একটা নখ দিয়ে তো স্কিনের মধ্যে একটু দাগ করলেন, দেখবেন একটা হোয়াইট একটা দাগ চলে আসে, তখন বুঝবেন যে আপনার স্কিনটা কিন্তু ড্রাই আছে। তো এবারে সবারই অনেকে স্কিন ড্রাই থাকে এই সময়তে, সবার তো স্কিন ফাটছে না, কারণ কি ড্রাই হওয়ার পরও সবার ফাটে না। এবার ড্রাইটা অত্যধিক ড্রাই হয়ে গেলে তখন আপনার স্কিনের উপরে যে লেয়ারটা থাকে সেটা ফাটতে আরম্ভ করে। তো এটা সবার ক্ষেত্রে হয় না, অনেকে দেখবেন স্কিন ড্রাই কিন্তু দেখবেন তার ঠোঁটও ফাটছে না, স্কিনও ফাটছে না, কিছু সুন্দর সে ভালো আছে। কিন্তু অনেকে দেখবেন স্কিন ড্রাই অতটা নয় কিন্তু তা ফেটে আছে। তো স্কিন সবার ক্ষেত্রে সমান নয়, কারো ক্ষেত্রে যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করে রাখতে হবে। আপনাকে জল খেয়ে হোক, আপনাকে খাবার, মানে আপনাকে সেই মুহূর্তে কি অয়েলি খাবার বেশি খাওয়া চলবে না, রিচ ফুড বেশি খাওয়া চলবে না, বেশি মানে সুগার যুক্ত খাবার খাওয়া চলবে না। এগুলোতে অনেক সময় কি স্কিন অত্যধিক ড্রাই হয়ে যায়। সাথে আপনাকে মানে যা খুশি আপনি ইউজ করছেন, জানেন না কি জিনিসটা ইউজ করেন কিন্তু করছেন আপনি, সেগুলো বন্ধ করতে। অনেক ক্ষেত্রে অনেক ক্রিম কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করে, আপনি মানে আপনার স্কিনে সেটা সাপোর্ট নিচ্ছেন কিন্তু আপনি ইউজ করে যাচ্ছে, তখন আপনার কিন্তু উল্টে সেটা ক্ষতি করবে। তো এই জায়গাগুলো একটা অ্যাভয়েড করতে হবে। আমরা অনেক সময় কি হয় বাজারে অ্যাড দেখে বিভিন্ন জিনিস কিনে ফেলি, কিন্তু সেটা আমাদের স্কিনের জন্য সাপোর্ট না করলে উল্টে কিন্তু ক্ষতি করে। তো এইগুলো একটু আপনাকে দেখে প্রপার করলে, আপনি যদি ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে আপনার মেডিকেশন করলে আপনি সুস্থ হয়ে যাবেন। একদমই তাই। আমরা কিন্তু যেতে যেতে আরো একজন বন্ধু আমাদের মধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুকন্যা মিত্র বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি একটা আমার ব্যাপারে একটু বলতে চাই। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা রয়েছে এবং আপনার বয়সটা কত? হ্যাঁ, বয়স হচ্ছে 26। মানে আমার প্রবলেমটা হচ্ছে আমি যা কিছু খাচ্ছি মানে একদম দুপুরবেলা খাচ্ছি, তো বিকেল 5টা বেজে যাচ্ছে, আমার খিদেটা পাচ্ছে না, মানে পেটটাকে হেভি হেভি লাগছে আর কি। রাত্রিবেলাও খেতে ইচ্ছা করছে না, মানে এরকম প্রবলেমটা হচ্ছে আর কি। মানে এই সমস্যাটা আপনাদের কতদিন ধরে রয়েছে? এটা সপ্তাহখানেক হয়েছে। সপ্তাহখানেক ধরে। আচ্ছা শুনুন স্যার বলছি। আচ্ছা, আপনার যে সমস্যাটা হচ্ছে, আপনার কি পটি রেগুলার হয়? হ্যাঁ রেগুলার হয়। আচ্ছা আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যেটা হচ্ছে এটা ক্ষুধামান্দ বলতে গেলে একটা অ্যানোরেক্সিয়া, মানে আপনার খাওয়া খেতে ইচ্ছে করছে না। তো আপনার কোনো কারণে শরীরের মধ্যে গ্যাস ফর্মেশন হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে, সেই কারণে আপনার পেটটা ভর্তি হয়ে থাকছে, আমার খেতে ইচ্ছে করছে কিন্তু আপনার পটিও হচ্ছে বলছেন। তো এই ক্ষেত্রে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আপনার কেন হচ্ছে। বা আপনি একটা কাজ করুন, আপনি আপাতত বাড়িতে জলটা একটু বেশি করে খাবেন, যেটা আমি সবসময় বলি যে রাত্রেবেলা কিন্তু একটু গরম জল খাবেন, হালকা গরম জল করে আপনি সেটা খাবেন। আপনি রাত্রেবেলা একটু খাবেন, সারাদিনে একটু জল বেশি করে খাবেন, খাওয়া দাওয়া বাইরে খাওয়াটা একটু কমান। কিন্তু আপনার যদি এরপরেও দেখেন যে আপনার এই যে করেও ঠিক হচ্ছে না, তাহলে আপনি একটু চিকিৎসা করান। এটার চিকিৎসা করলে কিন্তু আপনার এই সমস্যাটা কি হচ্ছে, আপনার হাইপার অ্যাসিডিটি হয়ে গেছে, আপনার গ্যাস্ট্রাইটিস হয়ে যাচ্ছে আর কি, সেই জন্য সমস্যাটা হচ্ছে। তো চিকিৎসা করলে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। এটা আপনার খুব একটা বেশি দিনে হয়নি, তো এটা আমরা কিন্তু চিকিৎসা করলে সুস্থ হয়ে আপনার খিদেও পারবে, আপনার যে পেটের মধ্যে ডাইজেশনটা সেটা ঠিক হয়ে গেলে আপনার খেতে পারবে, আর সবই ঠিক হবে আপনার।
আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা কিন্তু অত্যন্ত প্রাচীন ভারতীয় একটি চিকিৎসা পদ্ধতি, এবং এই পদ্ধতির মধ্যে দিয়ে যদি আপনিও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, এবং আপনাদের জীবনে যাতে সুস্থতা ফিরে আসে তার জন্যই কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।